ভৌতিক কথা পডকাস্টের 107 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে তোমরা এমন কিছু ঘটনা শুনতে চলেছ যেই ঘটনাগুলো শুনে তোমাদের প্রচণ্ড পরিমাণে ভয় লাগতে চলেছে। আজকে আমাদের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে অর্পণ তোমাদেরকে এর আগেও একটা ঘটনা শুনিয়েছিল এবং তোমরা সেই ঘটনাটা খুবই পছন্দ করেছিলে। অর্পণের এর আগের ঘটনাটা মোস্ট প্রবাবলি আমরা 82 নম্বর এপিসোডে শুনেছিলাম, যেখানে বাড়িতে পুরনো জিনিস জমা করে রাখলে কি প্রবলেম হতে পারে এটা নিয়ে। যাই হোক, আশা করছি এই ঘটনাটাও তোমাদের বেশ লাগবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। অর্পণ, হ্যাঁ হ্যালো দাদা, কেমন আছেন? বলো কেমন আছো, তুমি বলো। আমার তো চলছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। একদম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনার মানে এর মধ্যে তো এত কাজের চাপের মধ্যে ছিলাম, আমি নিজের সময় করে উঠতে পারছিলাম না যে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, বা আপনার সময় হচ্ছিল না, মানে সেই জন্য। হ্যাঁ, টাইম অ্যাডজাস্টমেন্টের যে একটা সমস্যা। ওকে, তো তুমি আগের একটা স্টোরি শুনিয়েছিলে, সেটা যতদূর সম্ভব আমি 82 নম্বর এপিসোডে শুনিয়েছিলাম। বাড়িতে নোংরা না জমা নিয়ে সামথিং কিছু একটা বিষয় নিয়ে, তাই না? হ্যাঁ, তো মনে হয় হ্যাঁ 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 ওটা 82 নম্বর এপিসোডই হবে। তো শ্রোতা বন্ধুদেরও একটা মানে ভালো সাপোর্টও পেয়েছিলাম, রেসপন্স এসেছিল, দেখেছিলাম। আমি আপনার চ্যানেলে অনেক দিনের মানে ফলোয়ার। তো তুমি আজকে তোমার এক কাকুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা মোস্ট প্রবাবলি দেরাদুনে গিয়ে কোনো একটা হোটেলে উঠেছিল 1995-এ, দেন তোমার ওরকম টাইমে 1994 কি 1995-এ এরকম একটা সময় উনি ওখানে ট্রান্সফার না, অফিসের কাজেই গেছিলেন ওখানে। হ্যাঁ, আর একটা যেটা বলছিলে সেটা রেল লাইনের ঘটনা, সেটা বোধহয় তোমার সাথেই ঘটেছিল, তাই না? হ্যাঁ, ওটা আমার নিজের সাথেই ঘটা। আমি প্রথমে আমার নিজের সাথে ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। কাকুর ঘটনাটা আমি সেকেন্ড পার্টটা মানে আমার ঘটনাটা বলার পরে তারপরে বললে মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো, তুমি তোমার তাহলে ওই স্টোরিটা দিয়ে শুরু করো। তো আমার ঘটনাটা বলার আগে আমি কিছুটা আমার মানে নিজের চাকরিগত জীবন নিয়ে কিছুটা মানে কথা আমি বলে নিতে চাই, তাহলে আমারই সুবিধা হবে। আমি যখন মানে এই ঘটনাটা ঘটে, এটা ঘটে হচ্ছে 2015 সালে, এবং 2014 নভেম্বর কি ডিসেম্বর মাস থেকে আমি প্রথম কাজের ঢুকি, মানে আমার জীবনের প্রথম চাকরি। সেক্টর 5-এ আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করি। আর আমাদের টিম থেকে মানে বিভিন্ন জায়গাতে আমাদের গোটা পশ্চিমবঙ্গে আর কি মানে কাস্টমারদের কাছ থেকে ডকুমেন্ট পিক আপ করার জন্য আমাদেরকে পাঠানো হতো টিম থেকে, যাদের এবং মানে আমাদেরকে সমস্ত যারা মানে যাদের মানে পলিসি আছে বা ডকুমেন্টস যারা জমা সাবমিট করে ইন্স্যুরেন্স বানাতে চায়, তাদের ডকুমেন্ট গুলোকে নিয়ে আসার জন্য এক একটা টিমের থেকে একজন কি দুজন করে পাঠানো হতো, এবং তারা ওরা ফিক্স থাকতো। তো আমরা একদমই নতুন ছিলাম এবং আমাদের কোনো কাজের কোনো রকম মানে জ্ঞান ছিল না, যেহেতু একদমই ফ্রেশার। তো আমাদেরকে আমাদের টিমের একজন দাদার মতন ছিলেন, তিনি বললেন যে তোরা একটা কাজ কর, তোরা মানে যেখানে যেখানে পাঠাবো সেখান থেকে গিয়ে ডকুমেন্টস গুলো তুলে নিয়ে চলে আসবে, তোদেরকে অফিসে কাজ করতে হবে না, তোরা বাইরেটা সামলা। আর তখন তো কি কতই বা বয়স, 18-19 বছর বয়স হবে তখন, মানে সবে মানে কলেজ পাস করে কাজে জয়েন করেছি। আর আমি ছিলাম একটুখানি মানে ঘরোয়া টাইপের, অতটা স্মার্ট মানে চৌকস যাকে বলে একদমই ছিলাম না। তো ওখানে যে দাদা ছিলেন তিনি বললেন, তুই এক কাজ কর, তুই যেখানে যেখানে পাঠাবো তুই বাইরে বাইরে যা, কিছুদিনের মধ্যে তুই চৌকস হয়ে যাবি কাজের মধ্যে।
তো আমি তো প্রথমে ব্যাপারটাতে নার্ভাস ছিলাম, তো উনি আমাকে কনভিন্স করে যে বাইরে বাইরে পাঠানোর জন্য আমাকে রাজি করিয়ে নেন। এবং আমি তারপর থেকে গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কাস্টমার রয়েছে বা যাদের থেকে ডকুমেন্ট পিক আপ করার আছে, তাদের কাছ থেকে আমার ডকুমেন্ট পিক আপ করার জন্য আমি নিজে যাওয়া স্টার্ট করি। এবং যেতে যেতে আমার নিজেরও একটা মানে নিজের প্রতি কনফিডেন্সও আছে, প্লাস একটা কি বলবো মানে অফিসের থেকে একটা একটা ঘেরাবন্দির মধ্যে থেকে সন্ধ্যে ওই সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ না করে বাইরে বাইরে ঘুরে মানে একটা একটা খালি কাজ, জাস্ট একজনের কাছ থেকে ডকুমেন্ট পিক আপ করে বাকিটা পুরো ঘোরার একটা মানে আনন্দের জানি সব মানে এই সব মানে আমি কি বলবো মানে এত যে মানে ঘুরতে পারতাম সেইটাতে ভীষণ আনন্দিত থাকতাম। মানে যে আমি যাবো, এখানে যাবো, ওখানে যাবো, নতুন বয়স, একদম কাঁচা বয়স ওই সময়, যেখানেই যাবো সেখানে মানে যে কিছুক্ষণের জন্য কাজ, তারপরে বাকিটা শুধুই ঘোরা, কেউ আমাকে দেখতেও আসছে না, কেউ কিছু করতেও আসছে না। সেটা এই জিনিসটা করতে গিয়ে যে আমাদের কত বড় মানে বিপদ হতো সেটা আমি পরে আমি বুঝতে পেরেছিলাম। কিছু ঘটনার মধ্যে একটা এই একটা রানাঘাটের একটা ঘটনা আছে আমার। আমি সেদিনকে আমাকে লালগোলা নয়, মুর্শিদাবাদে একটা কাস্টমার ছিল। তো তার কাছ থেকে ডকুমেন্টস তুলে নিয়ে আসার জন্য আমাকে অফিস থেকে বলা হয়। এবং মুর্শিদাবাদ যারা থাকেন বা যারা গেছেন তারা এটা জানবেন যে শিয়ালদা থেকে যেতে গেলে লালগোলা ধরে যেতে হবে। এবং লালগোলা যে ট্রেনটা আছে, লালগোলা ট্রেন এক কাইন্ড অফ প্যাসেঞ্জার ট্রেন, মানে কোনো এক্সপ্রেস ট্রেন নয় যে মানে একবারে মানে একটা মানে একদম পুরো মানে সব স্টেশনে না দাঁড়িয়ে বেরিয়ে কিছু পার্টিকুলার স্টেশনে দাঁড়াবে। কিন্তু লালগোলার ক্ষেত্রে সেটা নয়, লালগোলা প্রায় বেশিরভাগ জংশনে হল্ট দেবে এবং মানে ধীরে ধীরে চলে মানে একদম পুরো। তো আমি ওখানে সকাল 7টা কি 8টার সময় আমাকে আগের দিন ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছিল অফিস থেকে যে আজকে আমি কাস্টমারের সাথে মানে আমার যে যিনি মানে টিমে হেড ছিলেন তিনি কাস্টমারের সাথে কথা বলে নিয়েছিল এবং তিনি আমাকে জানান যে অর্পণ তোমাকে পরের দিন এই বহরমপুরে এই কাস্টমারের কাছে যেতে হবে এবং ওখান থেকে ডকুমেন্ট পিক আপ করে আসতে হবে। তো আমি সেই কথা মতো পরের দিন সকাল 7টার মধ্যে শিয়ালদা যাই এবং লালগোলাতে চড়ে বসি। তো আমাকে লালগোলাতে চড়ে বসার পর লালগোলা বহরমপুর পৌঁছায় আমাদের মানে 1টার দিকে, দুপুর 1টা, মানে 7টার সময় চড়েছিলাম আমরা, 7টা কি আর 7:30টার সময় চড়েছিলাম, দুপুর 1টার দিকে পৌঁছায়। তো ওখান থেকে বহরমপুরের থেকেও আরো ভেতরে ওনার বাড়িটা, মানে ওখান থেকে নেমে বাসে করে যেতে হবে। তো ওনার যেতে ওখান থেকে বাসে করে যেতে যেতে বেজে যায় দুপুর 3টে। তো দুপুর 3টের সময় গিয়ে ওনার কাছ থেকে ডকুমেন্ট পিক আপ করি। ডকুমেন্ট পিক আপ করার পর মানে সমস্ত কাজ খতম করতে করতে বেজে যায় 4টে, 4:30, 5টার কাছাকাছি বেজে যায়। তো অত দেরিতে হয়ে গেলে আমার তো মাথায় চিন্তা ছিল যে রাতের 8টার সময় রাত্রির 7টা, 6:30 কি 7টার সময় একটা লালগোলা আছে, ওটা যদি না ধরতে পারি তাহলে আমি শিয়ালদা 12টা থেকে 1টার মধ্যে আমি ঢুকতে পারবো না, আর তারপরে কোনো ট্রেন নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে কি করবো। তো মানে যিনি কাস্টমার ছিলেন তিনি বললেন যে তুমি চিন্তা করো না, এখানে একটা বাস আছে, তুমি বাসে চড়ে বসো, বাসে করে চড়ে বসেই একদম স্টেশনে নামিয়ে দেবো তোমাকে। তো বাসে চড়ে বসে আমি স্টেশনে যাই। স্টেশনে যাওয়ার পর যথারীতি ট্রেন টাইমেই আসে, ট্রেনে চড়ে বসি। কিন্তু ট্রেন জানি না কোনো একটা গন্ডগোলের কারণে সেদিনকে রানাঘাট পর্যন্তই আসে ট্রেন, এবং রানাঘাট পর্যন্ত এসে বলে যে এই ট্রেনটা আর যাবে না। তো তখন বাজে রাত্রির 12টা। এবার রানাঘাটে আমি সত্যিকার কথা বলতে সেই সময় যত মাইনা ছিল, যে সময় আমি যেহেতু মানে একদমই নতুন কাজে, আর তখন না ছিল গুগল পে, ছিল না কোনো অনলাইনে কোনো রকম ব্যবস্থা ছিল যাতে মানে আমরা টাকা লেনদেন করতে পারতাম। তো সেই সময় আমি মানে আমার অফিসের কলিগদেরকে জানাই, অফিসের মানে যে বস আছে তিনি জানায়, তাকেও জানাই। তিনি বলেন যে একটা কাজ করো, ওখানে তুমি ওয়েট করো, রাতে 3টের সময় একটা ট্রেন আছে, আরেকটা লালগোলা আছে, রাতে 3টের সময় রানাঘাটের দিক দিয়ে পাস করবে। তো গোটা সারাদিন ধরে মানে আমি যেহেতু মানে অফিস থেকে এরকম বাইরে বাইরে যেতাম, তো ঠান্ডার সময় ছিল যে সময়টা গেছিলাম, জানুয়ারি কি ফেব্রুয়ারি টাইমে। তো যথারীতি প্রতি সকাল ভোরবেলা উঠে মানে সকালের কাজকর্ম ছেড়ে মানে পায়খানা বাথরুম ছেড়ে এগুলো যাওয়াটা পসিবল হয়ে উঠতো না।
তো সেদিনকে কোনো কারণে আমি আর কি মানে সকালবেলায় আমি উঠে ভালো করে আমি ফ্রেশ হতে পারিনি, তাড়াতাড়ি আমি দৌড় দিয়েছিলাম, যেহেতু মানে ট্রেন মিস হয়ে যেত, আমি বহরমপুর পৌঁছতে পারবো না। তো রাত্রিতে যখন 12টা বাজে, যখন আমি রানাঘাটে নেমেছি, আর সত্যিকার কথা বলতে বাইরের খাবার দাবার তো অত মানে ভালো মন্দ দেখে আমাকে খেতে হতো, যে খেতে পারতাম না অত, যে একটা হোটেলে গিয়ে ভালো একটা জায়গায় গিয়ে খেতে হবে, করতে হবে, কারণ আমার কাছে সময় মাথা থাকতো। যদি সময়ের মধ্যে যদি আমরা না করতে পারতাম, তাহলে হয় আমাদের ট্রেন মিস হয়ে যেত বা কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যেতে পারতো। দূরের ব্যাপার, দূরে কিছু একটা হয়ে গেলে তখনকার দিনে করা মানে বিশাল চাপের ব্যাপার সেই সময়টা। আর আমাদের অফিস থেকে যা অ্যালাউন্স দেওয়া হতো সেটা একদম পুরো টাই দেওয়া হতো, মানে কোনো রকম মানে এদিক থেকে ওদিক করা হলে যে কি হতে পারে সেটা কোনো মানে গ্যারান্টি নেই, আটকে পড়তে হবে। তো আমাদের কোনো রকম মানে উপায় ছিল না। তো রানাঘাটে আমি আমাদের যখন ট্রেন থেকে নামি তখন বাজে রাত্রি 12টা। এবার দেখি রানাঘাট থেকে, রানাঘাট লোকাল তো থাকে, রানাঘাট থেকে শিয়ালদা বা হাওড়া আসার একটা লোকাল ওখানে নেই। আর চিকোটার লোকাল রয়েছে সব করে গ্যারেজ, মানে ট্রেনের মানে স্টেশনেই দাঁড় করানো আছে, বাট ওগুলো কোনোটাই যাবে না। তো ওই সময় রাত্রি 12টা বাজে, তখন এই মাঘ মাসের শীত, তখন ঠান্ডার সময়। তখন আমি কি করবো বুঝতে পারছি না। বাইরে গিয়ে ওখানে বাস স্ট্যান্ড, সামনে বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করছি কত মানে টিকিটের দাম বা কত কলকাতার যেতে গেলে কত লাগবে। তো যা বাজেট বললেন ওনার, সেই বাজেট অনুযায়ী আমাকে অ্যালাউন্স প্রোভাইড করেন যে সেই সময় সেদিনকে অফিস থেকে। তো অফিসের কলিগকে জানানোর পর অফিসের কলিগের বলে একটাই কথা, তুই ওয়েট করে যা ওখানে, রাত্রি 12টা তো বাজেই, এত তো 2 থেকে 3 ঘন্টা পর না চলে আসবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওয়েট করি, আর কি করবো। তো এখন এতক্ষণ তো ওয়েট তো করা যায় না, এবার স্টেশনের মধ্যে কতক্ষণ বসে থাকবো, সব জায়গায় দেখছি আরপিএফ ঘুরছে। কিছুক্ষণ মানে আমার তো একটু সিগারেট খাওয়ার নেশা আছে, তো একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে দেখছিলাম পান দোকান থাকলে একটা সিগারেট খেতাম। তো পান দোকান দেখে সিগারেট ধরেছি। সিগারেট খাওয়ার পর হঠাৎ করে মানে একটুখানি মানে চাপ পাই, মানে একটুখানি মানে প্রেশার আছে যে মানে যে কোনো আমাকে একটুখানি পায়খানাতে যেতে হবে, এরকম কিছু একটা ল্যাট্রিনে যেতেই হবে, এরকম একটা মানে চাপ আসতে থাকে। তো তখন রাত্রি 12টা থেকে 1টার সময় আমি কোথায় পাবো, ওখানে রানাঘাট স্টেশনের সামনাসামনি তো কোনো ইয়েও নেই। আর রানাঘাটের যে রেল স্টেশনে যে মানে বাথরুমটা থাকে, যে ওয়াশরুমটা থাকে, রানাঘাট স্টেশনের ওয়াশরুম আমি গিয়ে দেখি তালা লাগানো, ওখানে না কোনো জায়গা আছে। বিশেষ করে ল্যাট্রিন করার সব থেকে বেশি অসুবিধা। আপনি এমনি মানে কি বলবো, জেন্টস টয়লেটে ইউরিনের জন্য ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ল্যাট্রিনের জন্য প্রচন্ড সমস্যা হয়ে যায়। তো অত রাতে আমার কিছু মাথায় ঢুকছে না, এবার আমার তো প্রেশারও লাগছে, এবার বাইরে অনেক রকম উল্টো পাল্টা খেয়েছি, এবার তারপরে এবার যদি আমি এটা বুঝতে পারছিলাম যে বেশিক্ষণ আমি চেপে রাখতে পারবো না, কারণ রাত্রি 3টের সময় ট্রেন আসবে, ট্রেন আসার পরে এবার ট্রেনে করে ফিরতে অনেক দেরি হয়ে যায়, এবার ট্রেনে কখনো আমি করতে পারিনি কোনোদিনও, অস্বস্তি হয় ট্রেনের মধ্যে, আমি কমফোর্টেবল নয়। তো আমি তখন কি করি, রানাঘাটে আমরা দেখেছি জাংশন বা অনেক রকম যে মানে বর্ধমান বা অনেক রকম যেগুলো জাংশন টাইপের স্টেশন থাকে, যে প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে অনেক রকম বগি টগি পড়ে থাকে, মানে মেল ট্রেনের বগি বা এক্সপ্রেস ট্রেনের বগি এমনি ছাড়া ভাবে পড়ে থাকে। তো আমি এরকম ভাবে দেখি যে কিছুটা দূরে, মানে প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে কতগুলো মেল ট্রেনের বগি পড়ে রয়েছে মানে সাইড লাইন করে রাখা হয়েছে কিছু লাইনে। তো আমি এটা দেখার পর আমার মাথায় একটা কুবুদ্ধি চাপে, এদিকে তখন তো জোয়ান বয়স আসবে, একদম পুরো মানে কি বলবো, মানে সবে গাছে থাকতে শিখেছি সবে। তো তখন দেখি আরপিএফটা ঘুরছে, আরপিএফ এর চোখে যদি ধুলো দিয়ে যদি ওদিকে গিয়ে কোনোভাবে যদি কোনো একটা কম্পার্টমেন্টে উঠি, তাহলে এক তো কম্পার্টমেন্টে কোনো না কোনো তো ভালো কম্পার্টমেন্ট পেয়েই যাবো ওখানে, সব এক কথা এমন তো নয় যে সব খারাপ কম্পার্টমেন্টই পড়ে থাকবে। তখন যা মাথায় ছিল আমার, মানে তখনকার বয়স অনুযায়ী যা মানে প্রাপ্তবয়স্ক বুদ্ধি এসেছিল, তো ওই অনুযায়ী আমি ভাবি যে ওইদিকে গিয়ে কোনো একটা এক্সপ্রেস কম্পার্টমেন্টে উঠে নিজের মানে লাইসেন্স ছেড়ে বেরিয়ে আসবো। আমি যদি এবার আমি ভাবছি যে লাইন ধরে যদি যাই তাহলে আমাকে আরপিএফ দেখে ফেলবে, কারণ প্রত্যেক মানে রানাঘাট যে প্ল্যাটফর্মটা আছে ওখানে অনেক আরপিএফ ঘোরে, মানে 12টার পরে প্রচুর আরপিএফ এর আনাগোনা থাকে। তো
তখন তো আমি দেখছিলাম যে অনেকেই আরতি আবগার ঘোরাফেরা করছিল। তো আমি করি কি, রানাঘাট প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ওই রেল লাইনের পাশে যে রেলিং করা একটা রেলিং থাকে, এবার রেলিং এর আমি সাইড মানে বাইরের দিক দিয়ে আমি ওই যেখানে বগিগুলো পড়ে রয়েছে ওই দিকটাই যাই। ওই দিকটা যাওয়ার পর দেখি যে একটা রেলিং এর জায়গা মানে একটু ভাঙা আছে, মানে ওখান দিয়ে আমি ঢুকে যেতে পারবো আমি। তো আমি কোনো রকম নিজেকে গলিয়ে ওদিকে ঢুকিয়ে নেওয়ার পর দেখি প্রথমে একটা আছে মালগাড়ির কামরা, মালগাড়ির দুটো কামরা পড়ে রয়েছে। তো আমি করি কি, ওই যেখানটা মানে দুটো কম্পার্টমেন্টের যেখানটা জোড়া দেয়, মানে ওটাকে যেটাকে বলে কাপলিং বলে, ওই কাপলিং এর উপর দিয়ে আমি ক্রস করি, ওটাকে লাফিয়ে ক্রস করার পর পরের বগি সামনের বগিটা দেখে আরেকটা দেখি সামনে একটা মানে মেল ট্রেনের বগি পড়ে রয়েছে, মানে কি বলবো, মানে এক্সপ্রেস ট্রেনের একটা বগি রয়েছে। তো আমি উঠি বগিটাতে। জীবনে মানে কি বলবো, মানে অন্ধকার এখানকার মানে যারা কলকাতা বা শহরে থাকে তাদের কাছে যে অন্ধকার যে জিনিসটা বোঝায়, সেই জিনিসটা গ্রামের দিকে গেলে সেটা দেখে কি অন্ধকার মানে কি সেটা অনেক ভালোভাবে টের পাওয়া যায়। এখানে অন্ধকার কিছুই না। ওখানে যাওয়ার পর আমার তখন সবে ওই অ্যান্ড্রয়েড মোবাইল আসা শুরু হয়েছে 2012-13 থেকে। তো আমার একটা ছোট একটা বোল্ট A24 বলে একটা মোবাইল ছিল, মাইক্রোম্যাক্স বোল্ট A24। তো ওই মোবাইলটাতে আমি টর্চ লাইট জ্বালাই। বিশেষ করে দাদা কি বলবো, ওই সময়টা না মানে যখন টর্চ লাইটটা জ্বেলেছিলাম পুরো কামরাটার দিকে যখন লাইটটা ফ্ল্যাশটা যখন মারি না, পুরো একদম মানে ভিতরে ভেতরে ছ্যাপ করে ওঠে। আমার তখন কোনো রকম ভৌতিক কোনো রকম এক্সপিরিয়েন্স কোনোদিনও কিছু হয়নি। তো আমার মধ্যে এসব জিনিস ছিল না মাথার মধ্যে যে এসব হতে পারে বা এসব হয় বলে। কিন্তু ওই দিনকে যে মানে জিনিস মানে আমি দেখি কিছু না, সামান্য জিনিস, নর্মাল জিনিসটা। আমরা হয়তো যারা 90s এর কিড রয়েছে বা 95 এর 90s এর কিড যারা রয়েছে তারা হয়তো জেনে থাকবে যে আমরা একটু টাইমে ভাইস সিটি বলে গেম টেম খেলতাম। তো ওই সময় একটা গেম বেরিয়েছিল পেন কিলার বলে একটা, যেটাতে মানে তো আমি জাস্ট একটা মানে সিমিলারিটিস দেওয়ার চেষ্টা করছি সিনটা। ওই পেন কিলার যে গেমটা আছে ওই গেমটাতে একটা মানে ক্লাসরুম দেখাচ্ছে, মানে ওটা পেন কিলার গেমটা হচ্ছে হন্টেড গেম, একটা হন্টেড মানে ওটা মানে জাস্ট হন্টেড একটা অ্যাসাইলুম বা হন্টেড মানে এনভায়রনমেন্টের উপর গেমটা তৈরি আছে। আচ্ছা। তো ওই গেমটাতে একটা সিন আছে যেখানে মানে ক্লাসরুমের ভেতরে একটা পুরো ক্লাসরুমের মানে কি বলবো মানে বেঞ্চ গুলো এপাশ ওপাশ উল্টে পড়ে রয়েছে, আর ওপাশে মানে একদম পুরো একটা মানে ভৌতিক রকমের আবহাওয়া, মানে দেখলে ভয় লাগবে পুরো। আমি যখন মানে ফ্ল্যাশ লাইটটা মেরেছি পুরো ওই রকম একদম পুরো, আর না মানে পিন পতন একদম স্তব্ধতা যাকে বলে যে ওইরকম পিন পতন স্তব্ধতা, বাইরের কোনো সাউন্ড আর ভেতরে ঢুকছে না। তো আর মানে এটা বোঝা যাচ্ছে যে বগিটা অনেকটা পুরনো। আমার আর ওখানে আর দাঁড়ানোর মানে সাহস হয়নি, কিন্তু আমি মানে সাহস আসছে কিন্তু মানে ওইখানে আর দাঁড়ানোর মতো আমার মন ডাকছে। আমি বললাম কি ওখান থেকে নেমে গেলাম, নেমে গিয়ে ওই ওই মানে ওই বগিটা ক্রস করে পাশের আরেকটা বগির দিকে গেলাম। ওই বগিতে উঠবার পর আমি দেখি যে না, এই বগিটা নতুন আছে, একদম পুরোপুরি মানে ঝোঁকাঝোঁক রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আমি বাথরুমে যাই, বাথরুমে গিয়ে মানে ল্যাট্রিন করে সাফ হয়ে বেরিয়ে আসি। তো যেহেতু বগিটা পুরো ছিল, তো আমার তো তখন তো আর অত অসুবিধা নেই, পুরো বগি তো অন্ধকারই। তো আমি জুতো ফুটো প্যান্টটা বাইরে রেখে গেছিলাম, মানে রেখে গেছিলাম। এবার পকেট থেকে আমি যখন মানে বাথরুম থেকে বেরিয়ে প্যান্ট মানে পরে টরে নিয়ে মোজা পরে জুতোটা জাস্ট আমি একটা জুতোতে পা গলিয়েছি, আরেকটা জুতোতে জাস্ট পাটা গলাতে যাচ্ছি। মানে আমার না মানে ঠিক আমি দাঁড়িয়েছিলাম বাঁ দিকে মুখ করে, ডান দিক থেকে একটা আওয়াজ হলো ঠক করে। আমি এবারে মানে বুকের ভিতরে আবার ছ্যাপ করে উঠেছে। এবার আমি যখন দেখেছি মানে ওদিকে যখন তাকিয়েছি দেখছি একটা ছায়া মূর্তি জাস্ট বসে আছে, এবং মানে যেগুলোতে মানে স্লিপার ক্লাস যেগুলো হয়, স্লিপার ক্লাসের একদম সাইডে যদি কেউ একজন বসে থাকে, তার যদি মাথাটা যদি এরকম ভাবে মানে একদিকে মানে দরজার দিকে যদি হেলে যায়, যেরকম ভাবে একটা কালো একটা অবয়ব দেখা যায় একদম মানে এমন ভাবে ওর বসার কায়দাটা, মানে এটা কোন রকম ভাবে কি ছিল ওটা আমি নিজেও জানি না। আমার নিজের এখন বিষয়টা হচ্ছে সিটে বসে হেলে গিয়ে দেখছে এক কথায়, তাই তো?
না না না, সিটে বসে নয়, ঠিক কিভাবে বোঝাবো তো, স্লিপার ক্লাসের ওপরে যে আপার বাচ্চা রয়েছে, আপার বাচ্চার ওপরে ও বসে রয়েছে, বসে মাথাটা রয়েছে ঠিক নিচের দিকে হেলে। মাথাটা মানে কিভাবে বলবো, মানে এরকম ভাবে কেউ শুতে পারে না। আমার পক্ষে তো, আমি তো কোনোদিনও মাথায় এরকম আসেনি ভাই। মানে সে যদি মানে এরকম ভাবে শুয়ে তাহলে উল্টে পড়ে যাবে। মানে আপার বাচ্চার উপর সে বাবু হয়ে বসে রয়েছে এবং তার বডির কোমর থেকে তার মানে মাথা অব্দি বডিটা পুরো একদম পুরো নিচের দিকে মানে পুরো অর্ধেক ঝুলে গেছে, একদম পুরো অর্ধেক ঝুলে গেছে। ওই পাশে কোনো রকম ঠাকমা দেওয়ার জায়গা নেই। এবং আমি ওটা অন্ধকার ছায়ার মধ্যে আমি দেখছি শুধু। আবার ওখানে সাহস হচ্ছে না যে আমি মানে টর্চটা যে জ্বালবো, মানে আমি এখন কথা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে ওই ঘটনাটা শুনে। মানে ঘটনাটা মানে ইমাজিন করে আবার মাথার মধ্যে আসছে জিনিসটা পুরো। তো ওইটা মানে পুরো মানে মাথা পুরো হেলে গেছে একদম পুরো ট্রেনের দিকে। তো আমার মানে আমি ওখান থেকে মানে আমি নড়বার চড়বার ক্ষমতা নেই, কোন রকম ভাবে নড়বার চড়বার, আমি একদম পুরো স্পট একদম পুরো স্টার্ট, কোনো না এদিক ঘুরতে পারছি না ওদিক ঘুরতে পারছি। তো কোন রকমে নিজেকে প্রবোধ দিলাম, মনের মধ্যে নিজেকে জোর আনলাম যে হতে পারে হয়তো কোনো মাতাল ফাতাল হবে বা কোনো কেউ হবে, হয়তো কোনো রকম ভিখারি হবে, হয়তো উঠে এসে বসে রয়েছে। দিয়ে কোনো রকমে মানে আমি জুতোটা গলিয়ে ওখান থেকে লাফ মেরে দৌড়ে চলে আসি ওখান থেকে। তো আসার পর ট্রেনে ওয়েট করি, ট্রেনে উঠে লাইট আলো ফালো ছিল, ভিড় ভাড়টা ছিল, ওর মধ্যে গিয়ে একটুখানি মানে নিজেকে একটুখানি নর্মাল হওয়ার পর আমি জাস্ট ওটা নিয়ে ভাবছিলাম যে ওটা এক্স্যাক্টলি কি ছিল। হ্যাঁ, তারপরে আর কিছু হয়নি। যথারীতি আমি মানে বাড়িতে ফিরে আসার পর সেদিনকে দুদিন জ্বর আছে আমার। জ্বর আসার জন্য সেদিনকে অফিস যেতে পারি না কোনো রকমে। মানে আমাকে বলেছিল যে এসব ফাইলটা লগ ইন করে যেতে, তো আমি তো যেতে পারিনি। আমি একটা বন্ধুদের সামনে থাকে, তো তার থ্রু দিয়ে আমি পাঠিয়ে দিতাম, তো একসাথে কাজ করতে। শুধু এটাই ছিল। তো এই একটাই ঘটনা ছিল আমার, যেটা মানে আমাকে পুরো নাড়িয়ে দিয়েছিল একদম পুরো। মানে ওই সিনটা এখনো পর্যন্ত আমার মাথায় আছে যে মানে ওই অন্ধকারের মধ্যে আপনি দেখবেন একটা খালি কামরা, যেখানে মানে যে কোনো রকম কোনো এক তো প্ল্যাটফর্মের থেকে দূরে একদম অন্ধকার, ওই অন্ধকারের জায়গার মধ্যে ওরকম একজন বসে রয়েছে যে মানে বাবু হয়ে বসে রয়েছে এবং তার মানে মানে কোমর থেকে তার মাথা অব্দি বডিটা পুরো একদম আপার বার থেকে নিচের দিকে ঝুলে রয়েছে একদম পুরো। সে কি জাস্ট বসেই ছিল বা কোনোভাবে আওয়াজ কোনো ভয় দেখিয়েছে বা সামথিং? না, আওয়াজ ফাওয়াজ কিছু দেখায়নি, শুধু মানে বসেই ছিল আর মাথাটা পুরো ঝুলছিল পুরো, মানে যেন মানে ওর কোমর থেকে কেউ কেটে দিয়েছে, মানে হচ্ছে এরকম ভাবে কেটে দিলে যেরকম হয় সেরকম ভাবে হাত কেটে দিলে যেরকম হবে ঝুলবে বডিটা, ওরকম ভাবে ঝুলছে পুরো একদম। বুঝেছি, সেটা বুঝেছি। মানে বলতে চাইছি জাস্ট ওরকম বসেই ছিল, তার বাদে আর কিছু না? না, তার বাদে আর কিছু হয়নি। কিন্তু ওই একটা জাস্ট সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা যেটা দেখেছি ওটা মানে পুরো নাড়িয়ে দিয়েছে আমার উপরে একদম। তো এটা আমি তো এখনো, আমি সত্যিকার কথা বলতে আপনার চ্যানেলটা ফলো করার আগে পর্যন্ত এই জিনিসটাতে আমি নিজেও এখনো পর্যন্ত মানে বিশ্বাস করতাম না। কিন্তু আপনারই একটা মানে কোনো একটা এপিসোডে আমি শুনলাম যে রানাঘাটে এরকম একটা কোনো একটা জায়গা আছে, কি একটা লাল গেট বা এরকম কিছু একটা আছে, একজন নাকি বলছিলেন। আপনার পডকাস্টে শুনেছি না, অন্য কোনো চ্যানেলের পডকাস্টে আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু এরকম লাল গেট বলে রানাঘাটের একটা জায়গা আছে, সেই জায়গাটা হন্টেড এবং ওখানে নাকি শুনছি স্পন্দকাটা মানে যাদের মাথা নেই এরকম বের হয়। আমাদের পডকাস্টে ছিল একটা। তো আমি ওখানে জানতাম না, যে কারণে আমার যখন আমি গল্পটা শুনি তখনই আমি ওটা রিলেট করতে পারি জিনিসটাকে। এটা হয়তো আমার সাথেও সেম জিনিসটাই হয়েছিল, যেহেতু আমার কম বয়স ছিল। আর আমি আগের মানে এপিসোডটাতে আমি একটা কথা বলেছিলাম যে আমার রাশটা কিন্তু ভারী, আমার সিংহ রাশি বলে ফট করে আমার কিছু হয় না। এই একটা ঘটনা ছিল, এটাই মানে নারী দোষের মতো। এরপরে আর সেরকম কোনো বিশেষ কিছু এখনো পর্যন্ত ঘটেনি আমার জীবনে। এবার আমার একটা কাকা আছে, যার কাছ থেকে যেটা শুনেছিলাম সেটা একটা মানে আলাদাই লেভেলের আমি শুনেছিলাম। ওটা কোনোদিনও জীবনে আমি কারোর কাছ থেকে এরকম কোনো ঘটনা আমি জীবনে শুনিও নি এরকম হয়েছে বলে। আচ্ছা। তো
এটা অনেক ছোটবেলায় আমি শুনেছিলাম। তখন উনি ছিলেন, আমি যতদূর জানি উনি কোনো হোটেলের রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তো উনি যতদূর শুনেছিলাম মেডিকেল লাইনে ছিলেন, যতদূর এটাই শুনেছিলাম আমি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে তখনকার দিনে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ব্যাপারটা ছিল তখনও, 1994-95 সালে, যে ডাক্তারের কাছে গিয়ে ভিজিট করে ওই ওষুধ ফষুধ লিখে নিজের কোম্পানির ওষুধ বিক্রি করা, এই জিনিস ছিল। রিপ্রেজেন্টেটিভ আমার কাকা, ওষুধের। তো আমার কাকা ওই কাজই করতেন। এটা তো 1994 কি 95 সালে ওনার পোস্টিং পড়েছিল দেরাদুনে। তো দেরাদুনে উনি অনেক জায়গাতেই ভিজিট করতেন। তো ওখানে একটা ডাক্তার, মানে একটা কাজে উনি একটা হোটেলে যান, মানে ওই হোটেলে স্টে করে, মানে দেরাদুন তো একটা ছোট জায়গা তো না, অনেকটাই বড় জায়গা। তো যতদিন পোস্টিং এ ছিলেন, তো একটা হোটেলে স্টে করতে হতো, আবার আরেকটা এরিয়া কভার করতে গেলে আরেকটা হোটেলে স্টে করতে হতো। তো এরকমই আরেকটা হোটেল কভার করার জন্য উনি একটা হোটেলেও ওঠেন গিয়ে। তো হোটেলটা যেখানে ছিল সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি, মানে ওই জায়গাটা, মানে কি বলবো, মানে শহর নয়, ওই জায়গাটা পুরো মানে একটু গ্রাম এরিয়াটা ছিল। তখনকার দিনে এমনিতেই তো 1994-95 সাল, মানে তো তখন তো এইসব এতটা উন্নত হয়নি। আর তখন শহর বলতে ওই জাস্ট একটুখানি পরিষেবা ভালো, জাস্ট এটুকুই, আর কিছু না। হ্যাঁ, জাস্ট ওই দুটো হ্যাজার লাইট জ্বলছে, রাস্তার কিছু আলো রয়েছে, ব্যাস ওইটুকুই। তো ওই সময়টাতে ওই জায়গাটা যেখানটায় উনি ছিলেন, সেটা মানে কাইন্ড অফ একদম পুরো মানে গ্রামই ধরতে গেলে। তো ওই দিনকে ওনার ডিউটি অবস্থা তো ওই 10টা থেকে 4টে, কারণ সেই সময় তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত। দেরাদুন তো পাহাড়ি এলাকায় তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, কারণ পাহাড়ের দিকে সূর্য অস্ত যেতে শুরু করলেই মানে তাড়াতাড়ি মানে অন্ধকার হয়ে পড়ে। তো উনি একটা হোটেলে গিয়ে ওঠেন সেদিনকে। আমি যেটা মানে যেভাবে ওনার মুখ থেকে শুনেছেন সেটাই বলার চেষ্টা করছি। তো ওনাকে পোস্টিং দেওয়া হয় দেরাদুনের একটা জায়গায়। তো উনি গিয়ে হোটেলে ওঠেন, যেদিনকে চেক ইন করেন ওনাকে একটা রুম দেওয়া হয় একদম, মানে হোটেলটা কিরকম আমি বলে দিচ্ছি। হোটেলটা দোতলা হোটেল রয়েছে। হোটেলের উনি দোতলাতে একটা রুম নেন, এবং একদম হোটেলের দোতলাটা যেটা রয়েছে একদম, মানে কোয়ার্টারে যেরকম করিডোর থাকে, প্রত্যেকটা করিডোরের সামনে, মানে করিডোরটা লম্বা করিডোর, প্রত্যেকটা মানে করিডোরের মধ্যেই একটা একটা করে রুম রয়েছে। তো ওনার যে রুমটা ছিল একদম লাস্টে, যে রুমটা রয়েছে তার আগের রুমটা দেওয়া হয়েছিল। তো উনি গিয়ে ওখানে চেক ইন করেন, এবং যথারীতি ওখানকার মানে ওখানে তো তখনকার দিনে তো রাতের বেলা তো বেশিক্ষণ তো জেগে থাকা হতো না। তখনকার দিনে তো মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে খেয়ে শুয়ে পড়তে হতো। আর যেহেতু গ্রাম্য এরিয়া, তো তখনকার দিনে তো ওখানে একটু ইলেকট্রিসিটি যাওয়ার একটা মানে চান্স ছিল ওই সময়। তো ওইখানে গিয়ে উনি মানে চেক ইন করার পর তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া শেষ করে সেদিনকে শুয়ে পড়েন। যেহেতু মানে খাটনিটা বেশি হয়েছিল সেদিনকে, প্রথম দিন উনি চেক ইন করেছিলেন, তো আগের একটা জায়গা থেকে মানে পোস্টিং নিয়ে, মানে আগের একটা জায়গা ছেড়ে চেক আউট করে আরেকটা এই জায়গা থেকে মানে কভার করার জন্য এসে চেক ইন করেছিলেন। তো এই জিনিসপত্র নিয়ে চেক ইন করার পর সেদিনকে রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েন। রাতে শোবার পর উনি শুয়ে আছেন, ঘুমও এসে গেছে। এবার রাত্রি 2টোর দিকে মনে হচ্ছে যে পাশে, মানে পাশের রুম থেকে কিছু একটা ছন 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 করে এরকম একটা আওয়াজ হচ্ছে। তো এটা শুনে উনি ভাবলাম ইঁদুর ফিদুর হবে, বা হয়তো পাশে হয়তো রুমের লোক রয়েছে, হয়তো কি করছে না করছে কে জানো। উনি হয়তো পাত্তা দেননি, উনি ঘুমিয়ে পড়েছেন। তো পরের দিন যথারীতি ফ্রেশ ভাবে স্টার্ট করেছেন। পরের দিন সকালবেলা কাজে গেছেন, হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে আবার যথারীতি যখন বিকেলবেলা যখন বাড়ি ফিরেছেন, মানে হোটেলে যখন ফিরেছেন, হোটেলে ফেরার পর চেক ইন করে উনি সেদিনকে একটু মানে আগের দিন তো অনেকটাই টায়ার্ড ছিলেন, সেদিনকে একটু মানে ড্রিঙ্ক করার প্ল্যান ছিল। তো উনি একটু হালকা করে একটা ড্রিঙ্কের একটা ব্যবস্থা করে উনি রাতের খাওয়া দাওয়া শেষ করে বসেছেন রাতে। তো রাতে মানে ড্রিঙ্ক করছেন উনি, ড্রিঙ্ক করতে করতে কটা বাজে তখন 1টা কি 1:30টার দিকে উনি মানে একটা অদ্ভুত রকমের একটা আওয়াজ পাচ্ছেন, মানে পাশের ঘর থেকে কেউ যেন, মানে এদিকের দেওয়ালটাতে, মানে দুটো রুমের মধ্যে তো একটা ব্যারিকেড থাকে, তো একটা দেওয়ালে, ওই দেওয়ালের মধ্যে কেউ ঘুষি মারছে, বা মনে হচ্ছে কেউ যেন ধাক্কা মারছে, মানে মনে হচ্ছে।
তো ব্যাপারটাতে উনি ভীষণ বিরক্ত বোধ করছেন। এবার যেহেতু উনি অতটাই টায়ার্ড রয়েছেন, একটুখানি নিজের প্রাইভেসিতে একটুখানি এনজয় করছেন মোমেন্টটা, তো ওনার বিরক্তি বোধ হওয়াতে উনি কিছুক্ষণ চুপ ছিলেন, কিছু বলেননি। একবার হয়েছে, দুবার হয়েছে, কোনো রকম কোনো কিছু করেননি। 3-4 বার হওয়ার পর উনি ব্যাপারটাতে বিরক্ত হয়েছেন এবং উনি তখন বাইরে এসেছেন। বাইরে এসে উনি পাশের রুমে গিয়ে দরজায় নক করেছেন। তো পাশের রুমে দরজায় নক করার পরেও কোনো রকম সাড়া শব্দ নেই, কেউ দরজা খুলেও নি, কেউ কিছু কথা করেনি। তো উনি বাইরে থেকে চিৎকার করে বলছেন যে আপনি যেই থাকুন ভেতরে, দয়া করে এই জিনিসটা করবেন না, আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা। তো তারপরে আওয়াজ ফাওয়াজ সমস্ত থেমে গেছে। উনি পরের দিন এসে তারপরে নিজের রুমে ব্যাক করে উনি এসে চুপচাপ ড্রিঙ্কিং করে শুয়ে পড়েছেন। তারপরে কিছু হয়নি। ঠিক তখন ঠিক সেদিনকেই ঠিক 3টের সময় হঠাৎ করে আবার ঘুম ভেঙে গেছে। মানে ড্রিঙ্ক করেছিলেন, মানে হঠাৎ করে হালকার উপর দিয়ে একটা ঘুম ভেঙেছে। ঘুমটা ভাঙার পর ওনার মনে হচ্ছে যে পাশের রুম থেকে কেউ ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে, এরকম একটা আওয়াজ আসছে। মানে যেহেতু দেখুন তখনকার দিনে তো মানে ওখানে তো মানে গাড়ি ঘোড়া তো চলতো না। এবার গাড়ি ঘোড়া না চলার জন্য এবার মানে একদম অচপাড়াগা একদম পুরো। আর তখনকার দিনে জানলা দরজাও সব বড় বড়ই হতো প্রত্যেকটা হোটেল ফোটেলে। আর একদম নিস্তব্ধ থাকলে আপনি পাশের রুমে কি হচ্ছে সেটাও আপনি শুনতে পাবেন। তো ওনার মনে হচ্ছিল যে কেউ একজন পাশের রুম থেকে ফুটিয়ে ফুটিয়ে কাটছে। কোনো অতটা পাত্তা দেননি, যেহেতু মানে ড্রিঙ্ক করেছিলেন তো দূর করে উনি শুয়ে পড়েছেন। তো তারপরের দিনও কাজ বাজ কাজে বাজে গেছেন, কাজ বাজ করে এসব ওনার মাথাতেও নেই। তো উনি আবার ফিরে থেকে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়েছেন। তারপরের দিন 3 নম্বর দিনের ঘটনা এটা। 3 নম্বর দিন যখন উনি ঘুমোচ্ছেন, উনি তখন ড্রিঙ্কিং করেন, সেই রকম সেম আওয়াজ শুরু হয়েছে। মানে পাশের দেওয়াল থেকে মানে কেউ যেন ধাক্কা মারছে, ঠক 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 করে। মানে মানে সে একদম ধাক্কা মারা কি মানে ওরকম ভাবে নয়, মানে ঠকঠকানি নয়, মানে হচ্ছে মাথা দিয়ে গুঁতো মারছে দেওয়ালের মধ্যে, এরকম টাইপের একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা। তো এটা শোনার পরে এবারে এবারে উনি এবার রেগে গেছেন। 3-4 বার হয়েছে, সেদিনকেও 3-4 বার হয়েছে। তো উনি এবার রেগে গেছেন, রেগে গিয়ে বাইরে গিয়ে এবার চিল্লাচিল্লি জুড়ে দিয়েছেন। কি আছে মানে বাইরে নক করেছেন, পাশের রুমের দরজা নক করার পর কেউ খোলেনি। উনি চিল্লাচিল্লি করছেন। এবার নিচে তখন তো মানে রিসেপশনে তখনকার দিনে আর কি হোটেলের অত তো ওরকম একটা জায়গা, একদম পুরো অচপাড়া জায়গা, আর হোটেলের মানে অত ঠিকঠাক মতো অত মেনটেন্যান্স ছিল না। প্লাস ওই সময় মানে অতটা যদি 5 স্টার হোটেল না হতো তাহলে তো অত বেশি মানে স্টাফরাও থাকতো না ঠিকঠাক টাইম মতো। পুরো নিচে রিসেপশনে গেছেন, কেউ ছিলেন না ওই সময় পুরো ফাঁকা পড়ে রয়েছে রিসেপশন। তখন কটা বাজে? রাত্রি 12:30 কি 1টা বাজে ওই সময়। তো উনি বিরক্ত হয়ে বেজার মুখে এসে উনি বাড়িতে মানে ঘরে ঢুকে গেছেন। ঘরে ঢুকে যাওয়ার পর আবার সবকিছু চুপচাপ রয়েছে। ঠিক 1:30 কি 2টো বাজে আবার সেই ধপ 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 করে মানে দেয়ালে ধাক্কা দেওয়ার আওয়াজ, মানে পাশের ঘর থেকে। তো উনি আর কিছু বলেননি, এবারে চিৎকার চাপাটি করেননি। উনি করেছেন কি বাইরে গেছেন, বাইরে গিয়ে 2-3বার দরজায় নক করেছেন, কেউ খোলেনি, কোনো আওয়াজও নেই। তো উনি তারপরে বাইরে থেকে গলা খাকারি দিয়ে বলেছেন যে দেখুন এরকম যদি করতে থাকেন তো পরদিন আমি পুলিশ নিয়ে এসে কমপ্লেন করতে বাধ্য করবো। তো এরপরে আর কিছু হয়নি। উনি পরের দিন পেনকেসে দাগের মাথায় শুয়ে পড়েছেন। তো শুয়ে পড়ার পর কোনো রকম সমস্যা কিছু হয়নি। তারপরের দিন যখন সকালবেলা হয়েছে, যখন মানে বয় এসছে যখন ওনাকে চা দিতে মানে ব্রেকফাস্ট দিতে, তখন উনি বয়কে বলছেন যে পাশের রুমে কে থাকে বলো তো, মানে কেউ তো থাকে না, বারবার বারবার ধরে ধাক্কা দরজায় মানে ধাক্কা মারি, কেউ খোলেও না। রাতের বেলা এরকম পাশের ঘর থেকে দুমদাম দুমদাম করে মানে দেয়ালের মধ্যে ঘুষি মারে না কি মারে বুঝে পাই না। এখন আমার ঘুম ভেঙে যায়, ঘুম চড়ে যায়। তখন বয় যে ছিল হোটেলের বয়সে একটু মানে হকচকিয়ে গিয়ে ওনার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। তো বলে যে বাবু আপনার মনের ভুল। তখন আমার কাকা তো রেগে গেছিল, রেগে গিয়ে বলছে তোমার তোমার মনে হচ্ছে আমার মনের ভুল, তোমার ম্যানেজারকে ডাকো, ম্যানেজার কোথায়? তখন বয় বলছে বাবু ম্যানেজার তো আজকে একটুখানি শহরে গেছেন, ওনার তো আজকে ফিরতে রাত হবে, আজকে যখন ফিরবেন তখন উনি আপনি ওনার সাথে কথা বলে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা। তো সেদিনকে
আর এটা নিয়ে মাথা ঘামাননি তো, কতক্ষণ আর থাকবে এসব নিয়ে মাথা ঘামানো যায়, এসব নিয়ে তো ওনার তো কাজের ক্ষতি হবে যদি এসব নিয়ে করতে যায়। তো উনি বেরিয়ে গেছেন, কাজে বেরিয়ে গেছেন। কাজে বেরিয়ে যাওয়ার পর যথারীতি যা হয় ওনার, যে এরকম ব্যাপার ঘটে থাকলে তো আর মাথার মধ্যে তো কিছু থাকে না। প্রথমত এই ভূত জিনিসটা তো মাথায় আছে না, যে এটা ভূতের কারণেই হচ্ছে বা কিছু হচ্ছে, মাথা থেকে টোটালি আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। উনি কাজ থেকে ফিরেছেন, কাজ থেকে ফিরে আসার পর আর শরীরে এনার্জিও ছিল না, সেদিকে কাজের প্রেশারও ছিল। তো উনি বাড়ি এসে মানে হোটেলে এসে হোটেলে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর সেদিনকে রাতে আর মানে ধাক্কা দেওয়ার আওয়াজ হয়নি, ঠিক দুপুর মানে রাত্রি 2টো কি 2:30-এর সময় একটা মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না, মানে সেই কান্না একদম পুরো মানে মানে পুরো কানে আসছে। মানে উনি তো সেদিনকে ড্রিঙ্কও করেছিলেন না, কিছুই করেছিলেন না, তার জন্য উনি ঘুম থেকে উঠে পড়েছেন ধরপড় করে, এবং দেখছে কি কান্নাটা কন্টিনিউয়াসলি চলছে। তো এবার এই কান্নাটা শুনতে শুনতে ওনার একটু মানে মানে অস্বস্তি হচ্ছে। এবার উনি করে হয়েছেন কি, উনি বললেন যে না, আমি আজকে দেখবো ব্যাপারটা কি আছে। তো উনি নিজে দরজাটা খুলেছেন, দরজাটা খুলে উনি পাশের রুমটাতে গেছেন, পাশের রুমের সামনের দরজাতে গেছেন, যে 3-4 বার নক করেছেন, কোনো আওয়াজ নেই। তো ওনার মাথায় না একটা জেদ চেপে গেছে তখন। তো উনি করেছেন কি, দরজার যে আগেকার দিনের দরজায় দেখবেন যে একটা ইয়ে থাকে, মানে কি হোল টাইপের থাকে, মানে চাবি ঘোরানোর একটা ইয়ে থাকে, মানে কি বলবো, মানে আগেকার দিনে যে ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে দেখবেন যে কি হোল থাকতো না, কি হোল বা আপনার কি বলবো মানে চাবি দিয়ে লক করা যেত, সেরকম একটা সিস্টেম ছিল ওনার। কি বলবো মানে গোদরেজ লক গুলো যেরকম হয় ওরকম টাইপের একটা সিস্টেম ছিল। তো তার উপরে মানে দরজাতে কড়াও ছিল, যাতে যেটা দিয়ে মানে মানে নর্মাল একদম দরজার কাছে চাবি দেওয়ারও একটা জায়গা ছিল, মানে চাবির একটা হোলও ছিল ওতে। তো ওই চাবির ফোকরের মধ্যে উনি চোখটা রাখেন এবং দেখবার চেষ্টা করেন, দেখবে কি কে আছে, ওখানে কেউ আছে নাকি। তো যখন উনি মানে চোখটা রাখেন, চোখ রাখার পরে উনি দেখেন যে মানে দরজার ওপাশে সবকিছু লাল, মানে কোনো কিছু মানে কিছু 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 দেখা যাচ্ছে, সবকিছু লাল। মনে হচ্ছে মানে যেন মনে হচ্ছে যেন কেউ যেন মানে কি বলবো মানে একদম পুরোপুরি মানে পুরো ঘরটা একদম পুরো লাল লাইট জ্বেলে রেখে দিয়েছে, একদম পুরো কোনো মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, না আজবাবপত্র দেখতে পাচ্ছেন না, একদম পুরো ফুল পাওয়ারের লাল আলো জ্বলছে। আচ্ছা। তো উনি ব্যাপারটাকে পুরো ওটাকে কি বলবো মানে একটু হতবাক করলেন যে জিনিসটি কি, মানে এই ঘরে কি আছে কি এক্স্যাক্টলি। তো উনি ওটা কিছু মাথা ঘামালেন না, সেদিনকে এসে শুয়ে পড়লেন। আর হ্যাঁ, সেদিনকে ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা চলছিল এবং নিজে থেকেই একটু পরে নেমে মানে থেমে গেছিল ওটা। তো উনি তো ব্যাপারটা নিয়ে বেশ মানে মানে কি বলবো সন্দিগ্ধ ছিলেন, মানে উনি একটু মানে মানে একটু ঘাবড়েও গেছিলেন যে ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। তো পরের দিন যখন বয় এসছে ব্রেকফাস্টের সময়, তো তখন উনি জিজ্ঞেস করলেন যে মানে তোমার ম্যানেজার কথা বলেছে, ম্যানেজারের সাথে কথা বলবো। তো উনি হ্যাঁ ম্যানেজার নিচে আছে, আপনি সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। তো বয় কথা শুনে তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে ম্যানেজারের কাছে এলেন এবং ম্যানেজারকে বললেন যে আচ্ছা বলুন তো আমার পাশের যে রুমটা আছে ওই রুমটাতে কে থাকেন। তখন বলছে যে ওই রুমটা তো খালি পড়ে আছে স্যার, আপনি ওই রুমে তো কেউ থাকেন না। তখন ওটা মানে আমার কাকা বলছে যে না, এটা তো আমি তো মানে কন্টিনিউয়াসলি ওই ঘর থেকে হয় কিছু একটা মানে ধাক্কা মারার আওয়াজ, আমার দেয়ালে কেউ ধাক্কা মারছে পাশের ঘর থেকে, বা আমার মানে কেউ ফুটিয়ে কাঁদছে, এরকম একটা আওয়াজ আসছে, মানে কেউ আছে এটা তো পরিষ্কার বুঝতে পারছি, আপনি কি করে বলছেন যে ওখানে কেউ নেই। তখন বলছে স্যার ওখানে কেউ নেই, আপনি চাইলে আপনি আমার সাথে গিয়ে দেখে আসতে পারেন। তো তখন উনি বলছেন যে তো আপনি কি মনে করছেন আমি কি মিথ্যা কথা বলছি, তাহলে মানে মানে একটু ঝামেলা হয় ওখানে। তো ঝামেলা হওয়ার পরে ম্যানেজার বলে যে স্যার ব্যাপারটা এটাই হচ্ছে যে আমরা আপনাকে ওই যে রুমটা দিয়েছিলাম ওই রুমটা আমি দিতে চাইনি, কারণ অ্যাকচুয়ালি মানে ওই পাশের মানে যে রুমটাতে আপনি স্টে করেছেন ঠিক তার পাশের রুমটাতে একটা মেয়ে মানে সুইসাইড করেছিল। এবং মেয়েটা যখন সুইসাইড করেছিল, যখন ওর বডি যখন নামানো হয়েছিল ওই সময় এটা মানে জানা গেছিল মানে মানে এবার ফাঁস গলায় দড়ি দিয়ে যদি ফাঁস দেয় তাহলে তো মানে জিভটাও বেরিয়ে থাকে, চোখগুলোও তো খোলা থাকে, তো চোখগুলো দেখা গেছিল পুরো লাল, টকটকে লাল পুরো। এবং মানে ব্যাপারটা হচ্ছে মানে উনি যখন মানে আমি যেটা মানে মানে উনি এটাই বললেন যে আপনার এটা অনেকদিন আগের ঘটনা, 4 থেকে 5 বছর আগে।
এই জিনিসটা হয়েছিল, এবং হোটেল কর্তৃপক্ষ থেকে আমরা মানে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিস ওই দরজাটাকে ওই ঘরটাকে লক করে দিয়েছিলাম, এবং ওই ঘরটাতে যেই থাকে তার সাথে কিছু না কিছু ঘটে। একদম কোনার ঘরটা, যে ঘরটাতে কাকা ছিলেন তার পাশের ঘরটাতে। তো ওই ঘরটা খোলা হতো না, কিন্তু যারা পাশের ঘরটাতে থাকে তাদের সাথে কিছু হয় না ঠিকই, কিন্তু তারা আওয়াজ শুনতে পায়। তো আচ্ছা, এবার মানে কাকা বললো যে মানে আপনি যে বলছেন যে সুইসাইড করেছে, তাহলে আমি যেদিনকে আই হলে নজরটা দিয়েছিলাম, তাহলে ওটা কি ছিল, মানে লাল সবকিছু দেখলাম যে। তখন বলে দেখুন দাদা, আপনি একটু ভয় পেয়ে যাবেন, ব্যাপারটা এটাই হচ্ছে গিয়ে মেয়েটা যে মেয়েটা সুইসাইড করেছে, সেই মেয়েটা পাশে যদি কেউ আসে বা এ করে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তো আপনি যখন মানে মানে যদি এটা হয়েছিল একজনের সাথে, সেই জন্য আপনাকে বলছি যে মানে এরকম আরেকজন আপনার সাথে আপনার মতোই এসেছিলেন, তিনিও ওরকম ভাবে আই হলে নজর দিয়ে দেখবার চেষ্টা করেছিলেন। তো এটা মানে আমাদের একজন তান্ত্রিক আছে, সে এসে এটা বলেছিল যে যেই ওর মানে ওইভাবে দেখার চেষ্টা করে তার দিকে ও তাকিয়ে থাকে, মানে আই হোলের এদিক দিয়ে মানে কাকা তাকিয়েছে, ওই পাশ দিয়ে ওই মেয়েটা তাকিয়েছে। তো এইটা শোনার পর কাকা বলেছে যে ঠিক আছে, আমি আর এই হোটেলে আমি আর স্টে করছি না, আমি আজকে চেক আউট করছি। তো সেদিনকের মধ্যেই তল্পি তল্পা গুটিয়ে একদম পুরো ওইখান থেকে চেক আউট করে। এইটাই ছিল ঘটনাটা কাকা। এখন ওনার অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু যেটা উনি বলেছিলেন মানে আমি পর্যন্ত মানে ভাবলে পরে আমার নিজের গায়ে কাটা দিয়ে ওঠে জিনিসটা। এটা কোথায় যেন হয়েছে বলে? দেরাদুনে? দেরাদুনে। আচ্ছা, এটা তো বহুদিন আগেকার। তখনকার দিনে এরকম হোটেলে স্টে করা যেত? হ্যাঁ, তখনকার দিনে যেত। তবে এমন মানে তখনকার দিনে বিশেষ করে অফিসের যদি পারমিশন থাকে, কোনো রকম যদি বড় কোম্পানির থেকে যদি পারমিশন থাকে, তাহলে কোনো না কোনো হোটেলে এরকম মানে স্টে করা যায়। এটাও তো জানি তখনকার দিনে ব্যাপারটা আলাদা ছিল। তখনকার দিনে আপনি মানে কোনো বড় কোম্পানির পারমিশন থাকলে কোনো না কোনো হোটেলে স্টে করতে পারতেন এরকম ভাবে 3-4 দিন 5টা দিন, অসুবিধা লাগতো না। আর উনি তো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা একটা ওষুধের লাইনে তো যুক্ত ছিলেন, তো অসুবিধা কিছু ছিল না ওনার। ওকে, আরেকটা ছোট্ট একটা ঘটনা আছে, যদি সময় থাকে তাহলে একটু শেয়ার করতে হবে। ছোট্ট একটা আছে এটা। বলো বলো। এটা মানে আমার অ্যাকচুয়ালি মানে শিলিগুড়িতে আমার একটা বন্ধু থাকে, মানে আমার ছোটবেলারই বন্ধু। তো তার সাথে আমি নামটা নিতে চাই না, যে মানে তার সাথে আমার মানে অ্যাক্সিডেন্টের পর একটা ঝামেলার কারণে ওর সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। তো ও রিসেন্টলি মানে অনেক রকম মানে কি বলবো তন্ত্রক্রিয়া বা তান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে ও জানতে পারে, মানে মানে কি বলবো স্টাডি করে ও। তো আমার যেহেতু মানে আমার কিছু মানে মঙ্গলের সমস্যা ছিল, তো মাঙ্গলিক দোষ ছিল। ও যেহেতু মানে তন্ত্রক্রিয়া বা তান্ত্রিক নিয়ে পড়াশোনা করছে বা করছে, তো আমার মানে কুণ্ডলি দেখা বা পুষ্টি দেখা ও সেটা করেছিল এক দুবার। দেখে বলেছিল তোর জন্য একটা বগলামুখী পুজো আমি করব, মানে বগলামুখী নবগ্রহ যজ্ঞ এরকম কিছু একটা বলেছিল, জানি না আমাদের মূল ভাষা কি বলেছিল। তো এটা গত বছর তার আগের বছরের ঘটনা। হ্যাঁ, গত বছর তার আগের বছর, এটা 2022-এর ঘটনা। সরি, 2022 না, 2021-এর ঘটনা এটা। দুর্গাপুজোর দিন রাত্রির 3টের সময় ওর বাড়িতে আমি প্রায়ই যাই দুর্গাপুজোর সময়টাতে। ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাঝে মাঝে আমাকে, ও মণ্ডপে পুজো করে, তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাঝে মাঝে আমাকে ডাকতো যে তুই থাকবি, আমাকে জিনিসপত্র গুলো ধরে ধরে দিবি, কোথায় কি মাকে সাজাতে হবে না সাজাতে হবে তুই আমাকে করে দিবি। তো আমি করে দিতাম। তো সেবার আমি গেছিলাম, আমাকে বলেছিল তুই নবগ্রহ পুজোটা করবি আমি বলেছিলাম ঠিক আছে। তো ওর পুজো সারতে সারতে সন্ধ্যা আরতি সবকিছু করে তারপরে রাতের পুজো সারতে সারতে মোটামুটি রাত্রি 12টা 12:30 1টা 1:30 বেজে গেছিল বাড়ি ফিরে। তো বাড়ি ফিরে ও একটু বিশ্রাম করেছে। বিশ্রাম করার পর আমি বললাম যে ভাই তুই পুজোটা করবি বললি, তুই তো করছিস। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো ও বললো যে প্রথমে আমাকে বললো তুই স্নান করে আয় গিয়ে।
তো রাতে 2টো বাজে পুজোর সময় গিয়ে ওর একটা কথা আমাকে পরিষ্কার বলে দিয়েছিল, বাড়িতে কোনো রকম আওয়াজ করবি না, মানে ওর মা বাবার কাছে এটা মানে গ্রহণযোগ্য নয়। ও ব্রাহ্মণ আর কি, মানে তো ওকে মানে মানে পুজো করতে হলেও মানে শুধু শুধু মানে পুজো করতে পারবে। এইসব কালা জাদু বা তন্ত্র প্রক্রিয়ার প্রতি তো ওদের বাবা বাড়িতে প্রচন্ড ন্যাক রয়েছে। আচ্ছা। তো আমাকে বলেছিল কোনো রকম আওয়াজ কিছু করবে না, যত পারবি কম আওয়াজ করে কার্য সিদ্ধ করতে হবে তোকে। বললাম ঠিক আছে। তো আমি যখন মানে স্নান করে আসি, অনেক কিছু ছিল সামগ্রীর মধ্যে, কুমকুম ছিল, তারপরে হলুদ ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল। তো ও বললো একটা মানে এগুলোকে জল দিয়ে মিক্স করে একটা মন্ড তৈরি করতে হবে। ওই মন্ডটাকে তোকে একটা গণেশের রূপ ধারণ করবে, মানে গণেশের রূপের মতো, গণেশের মতো একটা মূর্তি বানাতে হবে তোকে, গণেশের মতো মূর্তি। তো আমি মানে যে মন্ডটাকে তৈরি করি, মন্ডটাকে তৈরি করার পর ও বলে দে আমায় দে, আমি ওটা তৈরি করছি। তো ও যখন মূর্তিটা তৈরি করতে যায়, যতবার মূর্তিটা তৈরি করতে গেছে প্রত্যেকবার একটা না একটা মানে কোনো কিছু খুঁত হয়ে যাচ্ছে। মানে যেমন ধরুন গণেশ বানাচ্ছে, গণেশ বানানোর পর হাতটা হয়তো লাগালো, না সুরটা হয়তো খসে পড়লো, এবার মানে একটা সুরটা লাগিয়েছে, এবার হাতটা ভেঙে পড়ে গেল মাঝখান থেকে, এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে। আর প্রতিবার যতবার ও মানে মানে হাত ভাঙছে বা সুর খসে পড়ছে, ততবার ও শুনতে পাচ্ছে যে মানে ওর যে ঘরটা ছিল ওটার পেছন দিকে একটা খালি জমি পড়েছিল। তো জানলার কাছে একটা খসখসানি আওয়াজ, মানে কেউ হালকা পায়ে হাঁটছে, এরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এটা শোনার পর আমি তো অতটা খেয়াল করিনি, আমার কানে এসেছিল খসখসানি আওয়াজটা, আমি অতটা মানে খেয়াল করিনি। তখন ও বলছে যে শুনলি কিছু? আমি বললাম যে কি, এটা খসখসানি আওয়াজ হচ্ছে শুনছিস? আমি বললাম হ্যাঁ। তখন বলে এখন খেলা শুধু ওয়েট কর, এখন দেখতে পাবি, আরো অনেক কিছু ফিল করবি, রিয়েলাইজ করবি। তো এরকম করে 3বার হয়েছে। 3বারই মানে ও মন্ডটাকে তৈরি করার পর মূর্তিটাকে রূপ ধারণ করতে দিতেই পারেনি, মানে রূপটাকে তৈরি করতে পারেনি গণেশের রূপটাকে। হয় সুর ভেঙে চলে পড়ে যাচ্ছে, নাহলে পা ভেঙে হাত ভেঙে পড়ে যাচ্ছে, পা ভেঙে পড়ে যাচ্ছে। তো লাস্টে বলছে যে মনে হয় এটা হবে না, আজকে ছেড়ে দিই, বরং লাস্টে তুই ট্রাই কর, কারণ তোর জন্যই তো যোগ্যটা করবো, তো তুই একবার ট্রাই করে দেখ। আমি বিশ্বাস করবো না দাদা, আমি নিয়েছি, এক শটে হয়ে গেছে পুরো মূর্তিটা। না সুর খসে পড়েছে, না হাত খসে পড়েছে, না পা খসে পড়েছে। তখন বলছে যে দেখলি তো, যে মানে এটা যেহেতু তোর জন্য হচ্ছে, মানে তোর জন্যই যোগ্যটা যেহেতু আমরা করছি, তোর জন্যই যখন ক্রিয়াটা হচ্ছে, তোর হাত দিয়েই এটা সিদ্ধ হবে। তো সেই জন্যই তোর হাতে একবারই তৈরি হয়ে গেল, যেটা আমি এতবার চেষ্টা করছিলাম এটা একবারও হলো না। তো আমি যাই হোক আর কিছু বলিনি। তো বললো ছাদে চল, ছাদে গিয়ে যোগ্যটা করবো। তো যখন ছাদে নিয়ে যাচ্ছি, ছাদের অনেক রকম সামগ্রী রয়েছে। এবার ওদের ঘরটা আমি একটুখানি বর্ণনা দিয়ে দিচ্ছি। ওদের 3টে রুম আছে। 2টো রুম একদম, একটা দিদি রয়েছে, আর একটা ওর বাবা মায়ের, আর আরেকটা রুম রয়েছে ওর যে রুমটা, ওর রুমটা একটু মানে ওদের থেকে একটু সেপারেট, একটু অন্য প্রান্তে। এবার ওকে ছাদে যেতে গেলে ওর রুম থেকে বেরিয়ে বাঁদিকে ঘুরতে হয়। বাঁদিকে একটা করিডোর আছে, লম্বা লম্বা করিডোরের ডান দিকে একটা ছোট্ট ঠাকুর ঘর, একটু এগোলেই একটা মানে ইয়ে পড়বে, একটা মানে ডাইনিং রুম দিয়ে বাঁদিকে আরেকটা ছোট্ট করিডোর পড়বে। ওই করিডোরের লাস্ট প্রান্তে গেলে দরজা, সেই দরজা দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। তো পুরো ঘর অন্ধকার। ও আমাকে একটাই কথা বললো, সেদিন দরজাটা আস্তে করে খুলবো, খোলার পর দরজা লক করে দিবি, আর আওয়াজ করবি না, কোন রকম আওয়াজ করবি না, যত পারবি কম আওয়াজে, কারণ আমার মা বাবা পছন্দ করে না সব দরজার কাজ করি আমি। তো যাই হোক, অনেক রকম সাজ সরঞ্জাম ছিল, সে একদম কি বলবো, কলসি, ঘটি, তারপরে কত রকমের সেই মালা, অনেক রকম অনেক কিছু। তো ওই যজ্ঞের কাঠ ফাট ওইসব নিয়ে আমি সিঁড়িতে গিয়ে জমা করলাম। ওটা টর্চ লাইট দেখা ছিল, টর্চ লাইটের মধ্যে দিয়ে তো টুক করে নিয়ে গিয়ে জমা করেছি। জমা করার পর ও আমাকে মানে বাইরে ডেকে নিল, মানে সিঁড়ির দরজার বাইরে ডেকে নিল, তো দরজাটাকে লক করে দিল।
লক করে দিয়ে বললো যে এবারে চল ছাদে যাবো। ছাদে গেল, ছাদে যাওয়ার পর সিঁড়ি পুরো অন্ধকার, সিঁড়িতে কোনো কিছু আলো নেই। এবার আমি যখন ওর সাথে রয়েছি আমার কিছু হচ্ছে না, কিন্তু ওর থেকে একটু দূরত্ব হয়ে গেলে আমার মনের মধ্যে একটা ডিপ 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 মানে বুকের ভেতরে ডিপ 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 করতে শুরু করেছে। তো আমি উপরে উঠলাম, উপরে ওঠার পরে ও মানে ছাদটার একটু বর্ণনা দিয়ে নি। সিঁড়ির থেকে উঠে প্রথমে যে দরজাটা মানে সিঁড়ির ছাদের যে ছাদের দরজার থেকে বেরোলেই পুরো ছাদটা খোলা ছাদ, সামনে একটা খোলা ছাদ রয়েছে, ছাদের দরজার থেকে বেরিয়ে বাঁদিকে গেলে আরেকটু খোলা ছাদ প্রাঙ্গণ রয়েছে, আরেকটা খোলা জায়গা রয়েছে ওই জায়গাটাতে। তো ও বললো যে আমরা মানে সিঁড়ি দিয়ে উঠে দরজায় মানে সোজাসুজি আমরা কোনো রকম যোগ্য করবো না, দরজাটা থেকে বাঁদিকে ঘুরে পাশে যে প্রাঙ্গণটা রয়েছে ওই প্রাঙ্গণে আমরা যোগ্যটা করবো। তো বললো যে আমি তুই যজ্ঞের কাজ, ওর সামনেই ছিল, বললো তুই যজ্ঞের কার্ডগুলো নিয়ে আমি কার্ডগুলো মানে ইয়ে করছি, মানে কার্ডগুলো সাজাচ্ছি। বললাম তুই একটুখানি, আমার তো মনে মনে বিশাল ভয় লাগছে, আমি তো অন্ধকার, পুরো সিঁড়িটা পুরো অন্ধকার, আর মানে এত ভয় লাগছে। আমি তো ওকে ওর সামনে মানে নিচু হচ্ছি না, আমি বলছি যে ভাই শোন না, তুই টর্চ একটা ধরবি, আমি এতগুলো গুলিগুলো নিয়ে আসবো, হয়তো হোচট ফোচট খেয়ে পড়ে যেতে পারি, একটু ধরবি। তো ও বললো ঠিক আছে। তো আমি ধরলাম, তো সরঞ্জাম গুলো সবকিছু নিয়ে চলে এসেছি, শুধু ঘটি যে একটা ছিল, ঘটি মানে কলসি ছিল, ওই কলসিটা নিচে ছিল। আমি বলছে যে দেখ আমার তো যজ্ঞের কাঠগুলো সাজাতে হবে, আমি যজ্ঞের কাঠগুলো সাজাচ্ছি, সবকিছু তো এসে গেছে, তুই গিয়ে কলসিটা নিয়ে আয়। এবারে আমার তো মানে অবস্থা খারাপ, আমি ওখান দিয়ে যখন সিঁড়ি দিয়ে নামছি, মানে সিঁড়িটা ঘোরানো সিঁড়ি, মানে একটা সিঁড়ি উঠে মানে একটা পুরো মানে 7-8 ধাপটা সিঁড়ি উঠে আবার ঘুরে আরেকটা 7-8 ধাপ সিঁড়ি উঠে তারপরে ছাদ। তো আমি মানে একটা 7-8 মানে নিচ থেকে উপরের যে সিঁড়ির ক্ষেতটা রয়েছে ওইখানে ইয়েটা রাখা রয়েছে, মানে কলসিটা রাখা রয়েছে। আমি চুপচাপ এক দৌড়ে নিচে নেমে যখন ওপরে উঠছি, মানে নিচের দিকে একবার হঠাৎ করে তাকিয়েছি, মনে হলো একটা মহিলা আকৃতি আমার দিকে তাকিয়ে রয়েছে, এরকম মানে মুখটা উঁচু করে মনে হলো আমাদের 1 থেকে 2 সেকেন্ডের জন্য। আচ্ছা, তো আমি মানে ধরপর করে উঠে দৌড়ে চলে এসেছি ওর কাছে। তখন বলে কি হলো, দৌড়ে এলি কেন? আমি বললাম কিছুটা একটুটা। তখন বলে ঠিক আছে বস, এবার যজ্ঞে বসেছি, যজ্ঞ হচ্ছে। এবার তখন বাজে রাত্রি 3টে কি 3:30 বাজে। যজ্ঞ চলাকালীন ও কি কিছু মন্ত্র বলছে, নবগ্রহ পুজোর কিছু মন্ত্র থাকে বগলামুখী, তো সেই মন্ত্রগুলো বলছে এবং বলছে মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সাথে। এবার যতবার মন্ত্র উচ্চারণ করতে করতে আমার মাঝে মাঝে কানে একটা আওয়াজ আসছে যে ছাদের ওই পারে যেখানে মানে দরজার সোজাসুজি যে জায়গাটা রয়েছে ওখানে কিছু একটা দাপিয়ে বেড়াচ্ছে, মানে কেউ মানে দাপাদাপি করে মানে হাঁটা চলা এরকম করছে এবং সেটা মানে বুঝতে পারছি। তো আমাকে ও বলছে, আমাকে যে আমার যে বন্ধুরা ছিল সে বলছে কিছু শুনতে পাচ্ছিস কি? আমি বললাম হ্যাঁ, কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। তো বলে হ্যাঁ, আরো ফিল করতে পারবি, এটা তুই বস না। তো পুজো চলছে, মানে সরি যজ্ঞ চলছে, ওই সময় মনে হলো ছাদের দরজার দিক থেকে সাধারণত যদি কাকিমা ওঠেন, আমি তো যেহেতু অনেকবার গেছি, কাকিমা উঠলে দরজার যে গ্রিলটা থাকে, গ্রিলটাতে একটা মানে কি বলবো, কড়া নাড়লে যেরকম একটা আওয়াজ হয় না, খ্যাং খ্যাং করে একটা আওয়াজ হয়, ওরকম টাইপের কেউ একদম কড়া নাড়ছে গ্রিলে। তো এরকম 2-3 বার হয়েছে। আমাকে বললো দেখলি, বুঝতে পারলি? তা আমি বললাম যে হ্যাঁ। তখন বলে ঠিক আছে, যজ্ঞ আজকের জন্য খতম হয়েছে। তো আমি বললাম যে ভাই নিচে যেতে ভয় লাগছে। তখন বলতে চ, আমি আছি, কোনো অসুবিধা নেই। নিচে গেলাম, যাওয়ার পরে আর কিছু হয়নি সেদিনকে রাতে। তো আমার এটাই বলেছিল যে তুই যদি আমার সাথে থাকিস তাহলে আরো অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারবি এবং মানে ফিল করতে পারবি, রিয়েলাইজ করতে পারবি। আচ্ছা, তো আমার তো সেই মানে সুযোগটাও হয়নি, আর আমার সত্যি কথা বলতে তন্ত্র প্রক্রিয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই। কিন্তু হ্যাঁ, আরেকটা ঘটনা আছে আমার, সেটা আমার খুবই মানে পার্সোনাল, ব্যক্তিগত, এবং আমার কোথাও না কোথাও মনে হয় আমার এটার কারণেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি। তবে আমার ইচ্ছা আছে আমি এটা নিয়ে শেয়ার করব, কিন্তু সেক্ষেত্রে অন্য কোনো দিন হলে মনে হয় বেটার হবে। ওটাই বলছি। হ্যাঁ, অন্যদিন ওটা শুনবো একদম প্রপার ভাবে। তো এটা তোমার মাঙ্গলিক দোষ কাটাতে গিয়ে হয়েছিল, তাই তো?
এটা আমাকে তো বলেছে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য, কিন্তু আমি তো কোনোদিনও জানি না। আমি তো পরে যত মানে পণ্ডিত দেখিয়েছি তারা বলেছে যে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য কখনো নবগ্রহ পুজো করতে হবে বলে তো আমি শুনিনি, তাও বগলামুখীকে দিয়ে। তো আমি জানি না ও কি পুজোটা করিয়েছিল। সাধারণত আমি পরে যেটা জেনেছি, যার জন্য ওর সাথে আমার ঝামেলাটা হয়েছে, এবং ঝামেলা হওয়ার পরে আমি পরে রিয়েলাইজ করেছি এটা ও একটু মানে কি বলবো হাতুড়ে টাইপের ছিল। হাতুড়ে মানে কি দেখুন, একটা হয় তন্ত্র প্রক্রিয়ার ব্যাপারে তুমি জানো আগে জিনিসটা, যে যেটা তুমি ডাক্তার হচ্ছ, ডাক্তার হওয়ার আগে তুমি কোনটা কি সরঞ্জাম, তুমি কোনটা কিভাবে ইউজ করবে, কি করে করবে না করবে, এতে কি হবে না থেকে ওটা করলে কি হবে, সেটা যদি তুমি না জেনে যদি মাঠে নামো কোনটার থেকে কি হয়ে যাবে তোমার কোনো আইডিয়া আছে? তো সেটাই হচ্ছে কি ও সমস্যা হয়ে গেছে। ও করছে ঠিক কথা, করে রেজাল্ট দেখছে, মানে কি বলবো, মানে এক্সপেরিমেন্ট করছে জিনিসটাকে নিয়ে, মানে অ্যাজ এ গিনিপিগ হচ্ছে তুমি, বুঝেছি। হ্যাঁ, গিনিপিগ হিসেবে আমাকে ইউজটা হয়েছি আমি। তো এইটা নিয়ে মানে আমি মানে আমার নিজের কখনো কখনো আমার মনে হয় যে আমার আজকে অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও হয়তো আমি দোষ দিতে চাইছি না, এবার ওরও প্রাপ্তবয়স্ক মানুষ তো দুজনেই আছি, কিন্তু কোথাও না কোথাও ভুলটা ওরও রয়েছে। ও তো সেই ঘটনাটা আমি পরে কোনোদিন বলবো। একদম একদম ঠিক আছে অর্পণ, ভালো থেকো। ঠিক আছে। হ্যাঁ। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।